This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH आज पांच কথায় কোন খবরগুলোর দিকে আমাদের মূল ফোকাস রয়েছে দেখাবো বিগ ওয়ালে পাঁচ কথার দুটো ইস্যু প্রথম ইস্যু পাঁচ কথার প্রথম ইস্যু সার্জিক্যাল স্ট্রাইক হয়নি কংগ্রেস নেতা দেখাবো কে কি বললেন ইস্যু 2 রাতেই মারবে সেনা বায়ুসেনা এই প্রশ্ন কেন তুলছি সেটাও ডিটেইলে দেখাবো পাঁচ কথায় যুদ্ধের সব রকম প্রস্তুতি সারা এবার শুধু সময়ের অপেক্ষা অনেকেই প্রশ্ন তুলছেন আর কবে হামলা আর কবে জবাব একটু মনে করিয়ে দিই 6 বছর আগের কথা 2019 এর 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় আধা সেনার উপর জঙ্গি হামলা ভারত পাকিস্তানকে জবাব দিয়েছিল 12 দিন পর 26 ফেব্রুয়ারি বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইকে গুড়িয়ে যায় জঙ্গি ঘাঁটি অর্থাৎ সবুরে মেওয়া ফলে দরকার ঠিকঠাক স্ট্র্যাটেজি কিন্তু দেশের মাটিতে যদি স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন ওঠে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হয় ঠিক এই কাজটাই করেছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চান্নি 2019 এর ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার জবাবে বালাকোটের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা এখনো সেদিনের কথা মনে পড়লে কেঁপে ওঠে পাক গ্রামবাসীরা रह रहे हैं 2019 में हमने पहला फायर जो अपनी आंखों से देखा वो 2019 में देखा था तो उस वक्त भी डर खौफ था लेकिन हम इधर से भागे नहीं গোলার আওয়াজ পাকিস্তানিরা ভোলেনি কিন্তু ভারতের কারো কারো সন্দেহ সম্ভবত এখনো যায়নি যেমন কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে কংগ্রেসের সাংসদ সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রমাণ দাবি করেছেন চান্নি যা নিয়ে জোর বিতর্ক हमारे देश में आकर कोई बम गिरे पता नहीं चलेगा कहते जी पाकिस्तान में हमने सर्जिकल स्ट्राइक किए थे कोई कुछ नहीं हुआ कहीं नहीं दिखे सर्जिकल स्ट्राइक किसी को नहीं पता चला कहीं नहीं दिखे सर्जिकल स्ट्राइक किसी को नहीं पता चला सबूत मांगते हैं क्या आप अरे मैं तो हमेशा मांगता रहा हूं भैया স্বাভাবিকভাবেই চান্নিকে নিশানা করেছেন বিজেপি নেতারা পাকিস্তান ওয়ার্কিং কমিটি কোচা সম্বিত পাত্রে कोई भी ऐसी कसर क्यों नहीं बाकी छोड़ती जिसमें पाकिस्तान की सेना और पाकिस्तान के सरकार को पाकिस्तान के आतंकवादियों को ऑक्सीजन सप्लाई जहां होता हो ये बाहर से सीडब्ल्यूसी है और अंदर से पीडब्ल्यूसी है बाहर से कांग्रेस वर्किंग कमेटी है और अंदर से देखा जाए तो पाकिस्तान वर्किंग कमेटी है পাকিস্তান যা বলে এরা তাই বিশ্বাস করে আক্রমণ হরিয়ানার মন্ত্রী অনিল ভিজে एक तार ये हमारी सेना पर ना तो इनको भरोसा है ना इनको विश्वास है इनका विश्वास ज्यादा उन बातों में है जो पाकिस्तान कहता है চান্নির মন্তব্যের নিন্দায় মুখর দিল্লির মানজিন্দর সিরসাও राहुल गांधी जी या बाकी उनके कांग्रेस के लोग हमेशा से देश के साथ गद्दारी करते रहे हैं ये लोग कभी देश के सके नहीं हुए कभी ये चीन की भाषा बोलते हैं और जब आप सर्जिकल स्ट्राइक का सबूत मांगते हो तो बड़ा स्पष्ट है कि तुम पाकिस्तान की भाषा बोलते हो বিপাকে পড়ে নানা যুক্তি কংগ্রেস সাংসদের कांग्रेस पार्टी हर तरीके से चट्टान की तरह सरकार के साथ है अपेक्षा है कि ये हो सर्जिकल की बात आज कोई है ही नहीं है भैया और ना ही उसके सबूत मांगे जाते ना ही मैं मांग रहा हूं अब मैं नहीं मांग रहा हूं मैं ये कह रहा हूं कि इस बात को इधर उधर घुमाने की कोशिश मत करो পেহেলগাঁও হামলার পর থেকে কংগ্রেস নেতাদের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিজেপি জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিলেন মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াদেতিওয়ার বলেছিলেন ধর্ম দেখে মারার সময় নাকি পায়নি জঙ্গিরা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা সাইফুদ্দিন সোজ তিনি আবার বলেছিলেন পাকিস্তানের দাবি মেনে নিতে হবে এবার সেনা বায়ুসেনা অপারেশন নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের কংগ্রেস মানেই কি বিতর্ক ব্যুরো রিপোর্ট TV9 বাংলা
বিতর্কিত মন্তব্য করার পর যুক্তি হাতড়াচ্ছেন কংগ্রেস সাংসদ। বিজেপিও আক্রমণ শানাচ্ছে। এ তো গেল রাজনৈতিক লড়াই। আসল লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আমাদের তিন বাহিনী, যাদের ক্ষমতা প্রশ্নাতীত। শুধু দিনে নয়, রাতেও হামলা চালানোর জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছে সেনা, বায়ুসেনা। ফের হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সন্ত্রাসবাদ মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি। আগেই সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তৈরি সেনাও, আর্মি, এয়ারফোর্স, নেভি। তৈরি তিন বাহিনী, যাকে বলে ব্যাটল রেডি। শুক্রবার যুদ্ধের এক দফা মহড়া দেখে ফেলেছে উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়ে। যদি যুদ্ধের সময় রাস্তায় নামতে হয়, তাই আগেভাগেই ড্রিল। গঙ্গা এক্সপ্রেসওয়ে ছুঁয়ে উঠল রাফাল থেকে সুখোই, দেশের তাবড় যুদ্ধ বিমান। শুধু সকাল নয়, রাতের অন্ধকারে ওড়াউড়ি চলল এক্সপ্রেসওয়ে ছুঁয়ে। শুধু বোমারু বিমান নয়, নামলো সুপার হারকিউলাসের মতন সেনাবাহী বিমান, একের পর এক হেলিকপ্টার। পেহেলগাঁও হামলার পর থেকে রোজই অস্ত্রবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। প্রতিদিনই সমুচিত জবাব দিচ্ছে ভারতীয় সেনা। শুক্রবার রাতেও উড়ি কুপরা সেক্টরে গুলি ছোড়ে পাক সেনা। গুলি ছোড়ার কারণ কি? বেশিরভাগ সময় জঙ্গিদের ভারতের মাটিতে ঢুকিয়ে দেওয়ার জন্য অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তান, যাতে সে সময় ভারতীয় সেনা জবাব দিতে ব্যস্ত থাকে। সেগুড়ে বালি, রাতের সীমান্তে কড়া নজরদারি ভারতীয় সেনার। আকাশে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারতীয় বায়ুসেনা। আস্তিনে আরও অস্ত্র। এবার রাফালে জুড়ছে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস। ফ্রান্স থেকে 36টি রাফাল এনেছিল ভারত, রয়েছে আম্বালা আর হাসিমারা ঘাটিতে। ব্রহ্মস জুড়ে যাওয়ার অর্থ রাফালে বসেই 250 কিলোমিটার দূরে শত্রুপক্ষকে ধূলিসাৎ করে দিতে পারবে বায়ুসেনা। এলওসি পেরোতে হবে না, ঘরে থেকে বেঘর করে দেওয়া যাবে পাকিস্তানকে। যুদ্ধের আবহেই 300 প্রলয় ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত মোদী সরকারের। পেহেলগাঁও হামলার পর মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল আইএনএস সুরাট, আর তারপরেই কেঁপে যায় পাকিস্তান। আস্তিনে আর কি আছে? এবার তার এক ঝলক দেখালো ভারতীয় নৌসেনা। যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার আইএনএস কলকাতা, সঙ্গে স্করপিন সাবমেরিন। করাচি বন্দরই কি লক্ষ্য? ভেবে কুল পাচ্ছে না পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার বাণিজ্যের দুনিয়াতেও পাকিস্তানকে বেকায়দায় ফেলল ভারত। পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ এবং পাশাপাশি ভারতের বন্দরে পাক জাহাজের নো এন্ট্রি। পাল্টা আমদানি বন্ধের ঘোষণা করে নিজের জালেই আরও জড়িয়ে পড়েছে ইসলামাবাদ। বাণিজ্য বন্ধের জেরে রীতিমতো বেকায়দায় ভারতীয় পণ্য নির্ভর পাকিস্তান। না খেয়ে মরা ছাড়া আর কোনো গতি নেই। জলে স্থলে আকাশে যুদ্ধের প্রস্তুতি শেষ। এবার পাকিস্তানকে ভাতে মারার পরিকল্পনা সেরে ফেলেছে ভারত। পাকিস্তান থেকে পণ্য আমদানি বন্ধের ঘোষণা করেছে নয়াদিল্লি। শুধুমাত্র পাকিস্তানি পণ্যই নয়, সে দেশের মাধ্যমে আমদানি করা সব ধরনের পণ্য আমদানিতেই নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রক। নয়াদিল্লির এই আর্থিক আক্রমণের মোকাবিলা করতে গিয়ে পাকিস্তান পাল্টা বাণিজ্য অবরোধ জারি করেছে। কিন্তু এর ফলে শাহবাজ শরীফের দেশে উল্টে হিতে বিপরীত হবে। কারণ বাণিজ্য বন্ধের জেরে ভারতীয় পণ্য নির্ভর পাকিস্তানের অর্থনীতি কিছুদিনের মধ্যেই ধুঁকতে শুরু করবে। 2024-25 আর্থিক বর্ষে হিসেব বলছে ভারত $447.65 মিলিয়ন পণ্য পাকিস্তানের রপ্তানি করেছে, যেখানে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল মাত্র $0.42 মিলিয়ন। ভারত থেকে পাকিস্তান যাওয়া পণ্যের মধ্যে প্রধানত রয়েছে অর্গানিক কেমিক্যালস, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, প্লাস্টিক, মেটাল কম্পাউন্ড, তেল পরিশোধক সামগ্রী, মেডিকেল অপারেটর্স, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। পাকিস্তানের বেশ কিছু শিল্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর নির্ভরশীল। বাণিজ্য বন্ধের ফলে পাকিস্তানের সেই সব শিল্প সরাসরি ক্ষতির মুখে পড়বে। বাণিজ্য বন্ধের জেরে পাক বাজারে সবচেয়ে বেশি যে জিনিসটা সংকট তৈরি হবে তা হলো ওষুধ। ভারতের বাজারে আমদানি না হলে বিনা চিকিৎসায় প্রাণ যেতে পারে বহু পাকিস্তানি। সংকট বুঝে তাই তড়িঘড়ি দেশের ওষুধ প্রস্তুতকারী ও সরবরাহকারী সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসছেন পাক সরকারের আধিকারিকরা। একদিকে রাজনৈতিক অস্থিরতা, সঙ্গে নিদারুণ আর্থিক দুর্দশা। গত কয়েক বছর ধরেই ঢুকছে পাকিস্তান, তবুও সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করেনি ইসলামাবাদ। এবারে পাক সেনার সরাসরি মদতে পেহেলগাঁও হামলা যুদ্ধ পরিস্থিতি ডেকে এনেছে উপমহাদেশে। পাশাপাশি জলপথেও পাকিস্তানকে নো এন্ট্রি করেছে ভারত। ফলে ভারতের কোনো বন্দর আর ব্যবহার করতে পারবে না পাকিস্তান। সিন্ধু জলচুক্তি, আকাশসীমা বন্ধের পর
এবার কার্যত আর্থিক অবরোধে রীতিমতন বেকায়দায় ইসলামাবাদ। আর যুদ্ধের সেই দামামা বাজাতে গিয়ে হেসেলে টান পড়ছে পাকিস্তানে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে ফিরিয়ে এবার দুলাল খুনে ধৃত তৃণমূলের বহিষ্কৃত নেতার কার্যালয়ে চলল বুলডোজার। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে বুলডোজার চালালো রেল। দুলাল সরকার খুনে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি এখন জেলে। শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকায় চলল বুলডোজার। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান। রেলের জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। আর সেখানেই ভাঙা পড়ল তৃণমূল থেকে বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয়। এই মুহূর্তে নরেন্দ্রনাথ তিওয়ারির সেই ওয়ার্ড অফিস ভেঙে দেওয়া হলো এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে শুধু তার নয়, তার অনুগামী রয়েছেন এমন অনেক তৃণমূল কর্মী, সমর্থক, স্থানীয় নেতা, তাদেরও কিছু ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা খুনে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি। স্থানীয় সূত্রে খবর, কাউন্সিলর থাকাকালীন ওই কার্যালয় থেকে পুরসভার কাজকর্ম পরিচালনা করতেন খুনের মামলায় অন্যতম অভিযুক্ত নরেন্দ্র। পরবর্তী সময়ে দলীয় কাজকর্ম পরিচালনা করার জন্য ওই অফিসটি ব্যবহার করতেন তিনি। দুলাল খুনের পর নরেন্দ্রনাথের বেআইনি নির্মাণ ভাঙার জন্য রেলের কাছে আবেদন করেছেন ওই এলাকার কয়েকজন। সেই আবেদনে সাড়া দিয়ে ইংরেজবাজার থানার পুলিশ, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের বহিষ্কৃত নেতার কার্যালয়। নন্দুদার ক্যাম্প ছিল, অফিস, হ্যাঁ অফিস ছিল, মানে তৃণমূলের অফিস ছিল। তৃণমূলের প্রথমে হচ্ছে কংগ্রেসে ছিল, তারপরে হচ্ছে টিএমসিতে এসেছিল। তৃণমূলের ওয়ার্ড অফিসে ছিল, হ্যাঁ ওয়ার্ড অফিস ছিল। এটাই দেখতে পাচ্ছি আমরা। কি ভেঙেছে এটা বলতে? এই যে নন্দুদার ক্যাম্পটা আছে আর কিছু অফিসটা, তৃণমূলের ওয়ার্ড অফিসটা। আমি বলতে পারবো না তৃণমূল না কংগ্রেস, আমি জানি না। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উনি আমাদের পার্টির মধ্যে এই মুহূর্তে নেই, আমাদের পার্টি ওনাকে বহিষ্কার করে ভাগিয়ে দিয়েছে। এই ব্যাপার নিয়ে আমি কথাই বলতে চাই না। আমরা এখানে এসেছি গরিব মানুষের স্বার্থে। কোথায় কি করেছে, কোনো জায়গায় গরিব মানুষের বাড়ি আর কোনো জায়গায় হচ্ছে দোকান, এটা রেল বা আদার্স কাউকে আমরা ভাঙতে দিইনি। গত 2রা জানুয়ারি নিজের ওয়ার্ডে গুলিবিদ্ধ হয়ে খুন হন ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার। ওই ঘটনায় মালদা টাউনের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ প্রথমে 5 জনকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। তারা এখনো জেলে। সম্প্রতি বিহার থেকে কৃষ্ণ রজক নামে আরও এক অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। অন্যদিকে দিন কয়েক আগে জামিনের জন্য আবেদন করেছিলেন নরেন্দ্রনাথ, যদিও মালদা আদালত সেই আবেদন খারিজ করে দেয়। মালদা থেকে সুবোধ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। তবে যাই বলুন, রাজ্য রাজনীতির সব থেকে বড় খবর কি বলুন তো? অবশ্যই দিলীপ ঘোষ। বেলাগাম দিলীপ, কড়া অবস্থান বিজেপির। দিলীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা সৌমিকের, যা হয়েছে অভিপ্রেত নয়। সৌমিক ভট্টাচার্যের বক্তব্য, দিলীপের আনুগত্য নিয়েও প্রশ্ন তুললেন সৌমিক ভট্টাচার্য। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দলকে সবসময় সিদ্ধান্ত নিতে হয় না। একটা রাজনৈতিক দল করলে তার সংস্কৃতিটাকে অ্যাডাপ্ট করতে হয়। একটা রাজনৈতিক দলে থাকতে গেলে দলীয় সাংগঠনিক গোপনীয়তাটাকে রক্ষা করতে হয়। নেতৃত্বের প্রতি একটা প্রশ্নাতীত আনুগত্য রাখতে হয়। এটা যে কোনো রাজনৈতিক দলেই থাকে, আর আমাদের মতো দলে একটি বেশি থাকে। পশ্চিমবঙ্গ বিজেপিতে যে ভাবে পোস্ট হয়েছে, এটাতে দল অস্বস্তিত্ব অনেক দূরের কথা। এটা আমাদেরই চিন্তা করবার বিষয়, যেটা কেন এই অবস্থা তৈরি হয়েছে। তার জন্য দলও আত্মসমীক্ষা করবে এবং প্রয়োজনে দল ভবিষ্যতে যেটা করার সেটা করবে, কিন্তু সেটার দায়িত্ব আমার নয়। আমার যতটুকুনি স্তর আমি সেখানে থেমে গেলাম, বাদবাকিটা যাদের করার তারা করে দেবেন। দীঘাতে শটান সস্ত্রীক চলে গেছিলেন দিলীপ ঘোষ। নানান বিতর্ক, আর তারপর সোজা TV9 বাংলার অফিসে এসে কি বললেন? তিনি বললেন, সবাই ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ বানাবেন, কিন্তু মন্দির বানালেন। এটা আমাদের অনেক বড় জয়। মোদী উদ্বোধন করলে মন্দির, আর মমতা উদ্বোধন করলেন নয়। এ বিচার আমার নয়। TV9 বাংলার মুখোমুখি হয়ে বললেন দিলীপ ঘোষ। আগের দিন যখন আপনি বললেন যে আপনি গোটা বিষয়টা, এটাকে মন্দির মানছেন না, এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা উদ্যোগ মানছেন, সেটাই পরের দিন আবার বা আজকে আবার তার উল্টো বলছেন। মানেনি কোথাও আপনার আমার বাইরে। আমি কি বলেছিলাম যে সরকারি পয়সায় যেন না হয়,
কাশী বিশ্বনাথ তো যেটা পুনরুদ্ধার হলো সরকারি পয়সায় হয়েছে, মোদিজি উদ্বোধন করেছেন। ফুরফুরা শরীফের সাহেবজাদা বলেছেন যে আমাদের জন্য মসজিদ বানিয়ে দাও, তো মুখ্যমন্ত্রী কি মসজিদ মন্দির বানাতে থাকবেন? আর সবাই ভেবেছিল যে মমতা ব্যানার্জি মসজিদই বানাবেন, কারণ তিনি তো ওই পলিটিক্স করেন, কিন্তু যে মন্দির বানাবেন এটা আমাদের কত বড় জয়, এটা ভগবানের মহাপ্রভুর কৃপায় হয়েছে। আমি পলিটিক্সের কথা বলছি, যে বিজেপি মন্দির পলিটিক্স করেছে, মন্দিরকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে, সে মন্দিরকে বিজেপি বয়কট করতে পারে? বিজেপি বয়কট করেনি। ব্যক্তিগত ব্যাপার, রুচি, ইচ্ছা, সমস্যা আছে, কেউ গেছে কেউ যায়নি। আমাকে যদি আমার সভাপতি বলতো যাবেন না, তাহলে আমি যেতাম না। আমি জানি নৈতিকভাবে বিজেপি কেউ বলতে পারে না মন্দিরে যেও না। রাম মন্দির উদ্বোধন হলো, সেটা সরকার করেনি, ট্রাস্ট আছে। যারা যায়নি তাকে আমরা খুব গালাগালি দিয়েছি, কেন সোনিয়া গান্ধী যায়নি, কেন রাহুল গান্ধী যায়নি, কেন মমতা ব্যানার্জি যাননি, নিমন্ত্রণ পেয়ে গালাগালি দিচ্ছি। যদি আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়, তুমি যাওনি কেন? ভাই ডবল স্ট্যান্ডার্ড হয় না। মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এ বিচার আমার নয়। কে মন্দির উদ্বোধন করেছে 4 দিন পরে লোকে ভুলে যাবে। এই দেখে যাবে কি লোকে যে কেউ উদ্বোধন করেছে, কার নাম আছে, কালীঘাট কে করেছে? রাম মন্দিরও কেউ উদ্বোধন করেছে 4 দিন পর, ভুলে যাবে? ভুলে যাবে তো। নরেন্দ্র মোদী যুগ যুগ থাকবেন না, তার নাম থাকবে না, কোথাও ফলকও থাকবে না, ওখানে হয়তো থাকবে, কে দেখতে যাবে? আমি বলছি যারা গেছেন তাদের ছেলেপুলে যখন যাবে না, তারা সোজা রামকে দেখবে, আর এত ভব্য জিনিস হবে না, সব ভুলে যাবে। টিভি9 বাংলার স্টুডিওতে এসে আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে যে কথা বললেন দিলীপ ঘোষ, তারপরেই তো বিতর্ক, আর তারপরেই রেড়ে করে উঠলেন শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য আরো একবার শুনুন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দলকে সবসময় সিদ্ধান্ত নিতে হয় না। একটা রাজনৈতিক দল করলে তার সংস্কৃতিটাকে অ্যাডাপ্ট করতে হয়। একটা রাজনৈতিক দলে থাকতে গেলে দলীয় সাংগঠনিক গোপনীয়তাটাকে রক্ষা করতে হয়। নেতৃত্বের প্রতি একটা প্রশ্নাতীত আনুগত্য রাখতে হয়। এটা যে কোনো রাজনৈতিক দলেই থাকে, আর আমাদের মতো দলে একটি বেশি থাকে। পশ্চিমবঙ্গ বিজেপিতে যে ভাবে পোস্ট হয়েছে, এটাতে দল অস্বস্তিত্ব অনেক দূরের কথা। এটা আমাদেরই চিন্তা করবার বিষয়, যেটা কেন এই অবস্থা তৈরি হয়েছে। তার জন্য দল আত্মসমীক্ষা করবে এবং প্রয়োজনে দল ভবিষ্যতে যেটা করার সেটা করবে, কিন্তু সেটার দায়িত্ব আমার নয়। আমার যতটুকুনি স্তর আমি সেখানে থেমে গেলাম, বাদবাকিটা যাদের করার তারা করে দেবেন। ফের অর্জুনের নিশানায় দিলীপ ঘোষ। শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ। বারিক বিশ্বাস ঘনিষ্ঠ জিয়ারুল হককে সঙ্গে নিয়ে ঘুরছেন। জিয়ারুল হককে নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দিলীপ। বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। জিয়াউর হক হলো একজন বিজনেসম্যান, ইল্লিগাল বিজনেসম্যান। সেই বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি ডিআরএম কাছে যাচ্ছেন, উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন, উনি এইমসে চলে যাচ্ছেন। জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন। এই জিয়াউর হক হলো দিলীপ বাবু, আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান। বারিক বিশ্বাস কে? বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেস। এবার এই মুহূর্তের আরো একটা বিতর্কিত বিষয় নিয়ে কথা বলি, রুফটপ রেস্তোরাঁ। সেই রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের। পরদিনই অ্যাকশনে কলকাতা পুরসভা। পার্ক স্ট্রিটের একটি রুফটপ রেস্তোরাঁয় পুরসভার আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ অন্যান্য দিকগুলো। 24 নম্বর পার্ক স্ট্রিটের একটি রুফটপ রেস্তোরাঁতে, এবং সেক্ষেত্রে যেটা মেয়র বা পুরসভার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, বেআইনিভাবে শহরের বুকে যে সমস্ত রেস্তোরাঁ চলছে সেগুলোকে যাতে ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হয়, আর সেই পদক্ষেপই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই যে রেস্তোরাঁতে আমরা রয়েছি 24 নম্বর, এখানে কিন্তু দেখো ইতিমধ্যেই 1 তারিখে যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে স্টপ অপারেশন অ্যান্ড ডেমোলিশ আনঅথরাইজড স্ট্রাকচারস অ্যান্ড ইমিডিয়েটলি। অর্থাৎ এখানকার যে বেআইনি অংশটুকু রয়েছে সেটা যাতে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় এবং এই রেস্তোরাঁ যাতে বন্ধ করা হয়, সেই নোটিশ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছিল। এবং তারপরেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই একদিকে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এবং তার পাশাপাশি কলকাতা পুরসভার যারা আধিকারিকরা রয়েছেন, এমনকি তারা গ্যাস কাটার থেকে শুরু করে পুরসভার কর্মীদের সঙ্গে নিয়ে এসছেন, যারা গ্যাস কাটার থেকে শুরু করে এই রেস্তোরাঁর যে বেআইনি অংশ রয়েছে সেগুলোকে ভেঙে ফেলার জন্য যাবতীয় যা সরঞ্জাম, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সব কিছুই কিন্তু তারা নিয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এবং ভেঙে ফেলার যে কাজ, সেই কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা রেড পিটিশন ফাইল করে দিয়েছি আর আমরা ওইটাকে মানডে মুভ করছি। দ্যাট ইজ ইট।
Absolutely. Yes. Calcutta High Court, we are moving on Monday. That's all we can say. আপনাদের সমস্ত রকম লাইসেন্স ছিল এখানকার? ওটা নিয়ে কিচ্ছু বলতে পারবো না, যা বলবো আমরা কোর্টের সামনে বলবো, কোর্টের সামনে গিয়ে বিচার চাই। We'll act in accordance with law. We have filed the petition. অ্যাকশন শুরু হয়ে গেছে, সেই ছবিটা আপনাদের দেখালাম, কিন্তু কোন নির্দেশের প্রেক্ষিতে এই অ্যাকশন? মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদেরকে শোনাবো, পাশাপাশি এর পাল্টা শুভেন্দু অধিকারীর বক্তব্য রইল। নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। রুফটপগুলো খোলা থাকবে, যাতে মানুষ যদি কোনোদিন ধরুন নিচে আগুন লাগলো, সেগুলোকে খুলে ফেলতে হবে, সেগুলোকে খুলে ফেলতে হবে না, সিদ্ধান্ত হয় না, রুফটপ হবে। ছাদ সবার অকুপাই করা, ছাদ হচ্ছে সবার, নোটিফিকেশান করে দিচ্ছি, এখন সব বন্ধ হয়ে যাবে। আমি পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে, তাহলে আমরা নোটিশগুলো সার্ভ করে দেবো। বন্ধ করেছে, এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে। মমতা ব্যানার্জি বলে এসছে পাশের বাড়িটাও ভাঙতে হবে, মানে আরেকটা প্রমোটারকে দিবে, ঠিক করে রেখেছে। রোহিঙ্গা বসাবে গোটা কলকাতায়, একটাও আপনি ভারতীয় হকার পাবেন না। এই মেয়র আর তার সাঙ্গপাঙ্গরা নিউ মার্কেট থেকে শুরু করে গোটা কলকাতায় সব রোহিঙ্গাদের ডালা বসিয়ে দিয়েছে রাস্তায়। এরা হকার উচ্ছেদ করে হিন্দুদের আর বসায় সব রোহিঙ্গাদের নিয়েছে। এদের কায়দা জানা আছে, পশ্চিমবঙ্গের লোক জেনে গেছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH